কোর্ট কাছারি বা আইন আদালতে একটা মামলার খুব বেশি প্রচলন দেখা যায়, সেটা হচ্ছে 144 বা 145, এবং এই মামলার কথা মানুষের মুখেও অনেক বেশি শোনা যায় এবং কোর্ট কাছারিতে এই মামলাগুলোর প্রচলনও অনেক বেশি, এই মামলাগুলো হয়ও অনেক বেশি। এগুলো সাধারণত মানুষ তৎক্ষণাৎ প্রতিকারের জন্য করে, কোনো স্থানে শান্তি শৃঙ্খলা বিঘ্ন করার আশঙ্কা থাকলে বা হঠাৎ বেদখল হওয়ার সম্ভাবনা থাকলে সাধারণত এই মামলাগুলো করে। যারা কোনো পক্ষ কর্তৃক হঠাৎ বেদখলের সম্ভাবনা থাকে বা হঠাৎ বেদখলের ভয় থাকে, সেই সমস্ত পক্ষ দেওয়ানি মোকদ্দমায় না গিয়ে তৎক্ষণাৎ একটা প্রতিকার জন্য এই 144 বা 145-এর মামলাগুলো করে থাকেন বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে। আজকে সেই সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা 144 বা 145 সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পাবেন। তাহলে চলুন শুরু করি। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আজকের এই পর্বটি দেখছেন প্রত্যেককে জানাই শুভেচ্ছা এবং সুস্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের দেশে 144 বা 145 এই মামলাগুলোর কথা মানুষের মুখে শুনে থেকে কখন এই মামলাগুলো করতে হয় এবং কখন এই মামলাগুলো করার কারণ উদ্ভব হয় সেই সম্পর্কে আলোচনা করব এবং মামলার ফলাফল কী সেই সম্পর্কে আলোচনা করব। ধরুন আপনি একটা সম্পত্তিতে দীর্ঘদিন যাবৎ ভোগদখলে আছেন, ক্রয়সূত্রে হোক বা লিজ নিয়ে হোক, যে কোনোভাবেই হোক আপনি ভোগদখলে আছেন। তো হঠাৎ করে সেই সম্পত্তিটিতে অন্য একজন ব্যক্তি এসে দাবি করলো এবং আপনাকে সেই সম্পত্তি ছেড়ে দেওয়ার জন্য জোরপূর্বক সেই সম্পত্তি থেকে উচ্ছেদ করে দিল বা উচ্ছেদ করে দেওয়ার পায়তারা করতেছে। তখন আপনার করণীয় কি? ঠিক সেই সময় আপনি যেহেতু এটা আপনার ভোগদখলে আছে, আপনি লিগালিভাবেই ভোগদখলে আছেন, লিজ নিয়ে হোক বা ক্রয় করে হোক বা কারো কাছ থেকে বরগাদ নিয়ে হোক, যেভাবে হোক আপনি ভোগদখলে আছেন। এখন আপনাকে যদি কেউ আপনার এই সম্পত্তি থেকে উচ্ছেদ করতে চায় বা সরিয়ে দিতে চায়, তাহলে আপনার যে মেয়াদ আছে, মেয়াদের আগে কেউ আপনাকে উচ্ছেদ করতে পারবে না। যদি কেউ করতে চায় জোর দিয়ে বা ক্ষমতার অপব্যবহার করে, সেক্ষেত্রে আপনি উচিত হবে আপনার নিষেধাজ্ঞার মামলা করা। এখন নিষেধাজ্ঞার মামলা সাধারণত দেওয়ানি আদালতে করতে হয়। তো যেহেতু দেওয়ানি আদালতে মামলা করা মানে একটা লং প্রসেস, তাই আপনারা যদি তৎক্ষণাৎ এর প্রতিকার পেতে চান তাহলে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত আছে, সেই আদালতে আপনাকে 144 এবং 145-এ মামলা দায়ের করতে হবে। এখন কখন 144 এবং কখন 145 মামলা করবে সেই সম্পর্কে আপনাদের জানতে হবে। সাধারণত যখন স্থাবর সম্পত্তির ক্ষেত্রে, যেমন পানি, দালান, বাজার বা চাষযোগ্য জমি বা মৎস্যাগার, যেখানে মাছ চাষ করা হয়, এই সমস্ত জায়গাগুলোতে যখন বেদখলের কারণ সৃষ্টি হয় বা বেদখলের আশঙ্কা সৃষ্টি হয়, তখন আপনি 145-এ মামলা করতে পারবেন। এবং এই যে পুকুরের কথা বললাম, পুকুরে যদি মাছ চাষ করার, যদি আপনার মাছটা যদি কেউ ধরে নিয়ে যেতে চায়, সেক্ষেত্রে আপনি এই মাছটা যাতে ধরে নিতে না পারে সেইটার জন্য করতে হবে 144। এবং আপনার ধরেন একটা জমিতে আপনি ভোগদখলে আছেন, সেই জমি থেকে আপনার গাছগুলো কেটে নিয়ে যেতে চায়, সেই গাছগুলো যাতে কেটে নিয়ে যেতে না পারে সেই জন্য করতে হবে আপনার 144। তাহলে 145 করতে হবে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে, আর 144 করতে হবে যে স্থাবর সম্পত্তিতে যে সমস্ত জিনিস স্থায়িত্বভাবে আছে কিন্তু এগুলো সরিয়ে নেওয়া যায়, যেমন গাছ কেটে নেওয়া যায়, মাছ ধরে নেওয়া যায়, এইগুলার প্রতিহত করার জন্য করতে হবে 144। এখন দেখা গেছে যে কেউ একজন আসলো আপনার এই জমিতে বেদখল করতে বা আপনার পুকুরে মাছ আছে, সেই মাছকে জোরপূর্বক ধরে নিয়ে যাওয়ার জন্য আপনি যদি এখন বাধা দিতে চান তাহলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা থাকে। তো যেহেতু এক রক্তক্ষয়ী সংঘর্ষ হলে অনেকেরই অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে বা আইন তখন নিজের হাতে চলে আসতে পারে। সুতরাং আইন নিজের হাতে তুলে না নিয়ে আপনারা আইনের আশ্রয় নিতে পারেন। আইনের আশ্রয় নেওয়ার জন্য আপনাকে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করতে হয়। সেটা পিটিশন মামলা আকারে দায়ের করতে, এই মামলাটা করলে সাথে সাথে আপনি ফলাফল পাবেন। যেমন সাধারণত যেদিন মামলা করা হয় ওই দিনই একটা নোটিশ সংশ্লিষ্ট থানায় চলে যায়, থানা কর্তৃপক্ষের কাছে একটা নোটিশ চায় যেন ওই বিরোধীয় সম্পত্তিতে কোনো ধরনের শান্তি শৃঙ্খলা যাতে বিঘ্ন না হয়, সেই জন্য পুলিশ ওখানে গিয়ে দুই পক্ষকে নোটিশ করে জানিয়ে দিয়ে আসে যে এখানে এই সম্পত্তিতে বিজ্ঞ আদালতে একটা মামলা হয়েছে, এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কেউ কোনো কিছু করতে পারবেন না। এবং এই সম্পত্তিটাতে কে ভোগদখলে আছে তা তদন্ত করার জন্য স্থানীয় তহসিলদার আছে, অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আছে, অথবা উপজেলা ভূমি উন্নয়ন কর্মকর্তা আছে। আদালত যাকে মনে করেন যিনি তদন্ত করার ক্ষমতাপ্রাপ্ত তাকে তদন্ত করার জন্য নির্দেশ দেওয়ার পরে তিনি তদন্ত করে রিপোর্ট দেন। রিপোর্টের ভিত্তিতে আদালত সিদ্ধান্ত নেন। এখন ধরেন আপনি একটা সম্পত্তিতে বা একটা পুকুরে আপনি 2 মাস আগে আপনি ভোগদখলে ছিলেন, কিন্তু আপনাকে জোরপূর্বক ভোগদখল করা হয়েছে সেটা 2 মাসের মধ্যে, 2 মাস অতিক্রম হয়নি। এখন
তদন্তকারী কর্মকর্তা গিয়ে যদি দেখে অন্য পক্ষ যে আপনাকে জোরপূর্বক বেদখল করেছে তিনি ভোগ দখলে আছেন, এর মানে এটা দাঁড়ায় যে যেহেতু 2 মাসের মধ্যে আইনে বলা আছে 2 মাসের মধ্যে যদি কোনো পক্ষ ভোগ দখলে থাকে, সে যদি জোরপূর্বক বেদখল হয় তাহলে এটা ধরে নেওয়া হবে যে ওই বেদখলকৃত ব্যক্তি ভোগ দখলে ছিলেন। সুতরাং 2 মাসের মধ্যে আপনি বেদখল হওয়ার 2 মাসের মধ্যে যদি এই মামলাটা বিজ্ঞ আদালতে দাখিল করেন, সেক্ষেত্রে আপনি নিজেই দখলে ছিলেন বলে আদালতের কাছে প্রতীয়মান হবে। এখানে তদন্তকারী কর্মকর্তার যে বিষয়টা তদন্ত করা উচিত বা দায়িত্ব, সেটা হচ্ছে যে এই বিরোধীয় সম্পত্তিতে ভোগ দখলে কে আছেন। মালিকানার বিষয় সম্পর্কে কোনো প্রশ্ন এখানে আসে না। প্রথমত আসে হলে এখানে বিরোধীয় সম্পত্তি নিয়ে মামলা হয়েছে, সেই সম্পত্তিতে ভোগ দখলে কে আছেন এবং মাছগুলা কে চাষ করেছেন, গাছগুলা কে লাগিয়েছেন। সম্পত্তির মালিকানা সম্পর্কে এখানে কোনো বিরোধ নিষ্পত্তি করা হয় না, এখানে ভোগ দখলে কে আছে। এবং সুতরাং তদন্তকারী কর্মকর্তা যদি গিয়ে দেখে যে এই সম্পত্তিতে আপনি ভোগ দখলে ছিলেন, তাহলে আপনার পক্ষে রিপোর্ট আসবে। যদি তদন্তকারী কর্মকর্তা যদি দেখেন যে মাছ বা গাছ আপনার, তাহলে আপনার পক্ষে তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দিবেন। সেই প্রতিবেদনের আলোকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট যখন প্রতিবেদন পাবেন, তখন যিনি জোরপূর্বক এই ধরনের কর্মকাণ্ড আপনার সাথে করেছে তাকে বিজ্ঞ আদালত কারণ দর্শানোর জন্য নোটিশ দিবেন যে তিনি কেন এই বেআইনি কাজগুলো করলেন। তখন সেই বিরোধী পক্ষ বা দ্বিতীয় পক্ষ বিজ্ঞ আদালতে হাজির হয়ে তিনি তার বক্তব্য পেশ করবেন এবং কেন তিনি করেছেন সেটা তিনি সেই বক্তব্য পেশ করবেন। প্রতিপক্ষের যে কারণ দর্শন এবং কাগজপত্র বিচার বিশ্লেষণ করে যদি বিজ্ঞ আদালতের মনে হয় যে এখানে সিভিল নেচারের বিষয় আছে, এখানে দেওয়ানি সংক্রান্ত বিষয় আছে, মালিকানা সংক্রান্ত বিষয় আছে, তাহলে বিজ্ঞ আদালত সেই মামলাটা ওখানেই শেষ করে দিয়ে দেওয়ানি আদালতে এটা নিয়ে মামলা করার জন্য পরামর্শ দিবেন। এখন ধরুন আপনি দ্বিতীয় পক্ষ, আপনি এই সম্পত্তিতে ভোগ দখলে ছিলেন বা এই সম্পত্তির মালিক আপনি, কিন্তু যে কোনো কারণে হোক একটা লোক একটা পক্ষ ভোগ দখলে আছে দীর্ঘদিন ধরে, ধরেন 2 বছর 3 বছর 5 বছর ধরে ভোগ দখলে আছেন, কিন্তু এই সম্পত্তির মালিক আপনি। এটা 145-এর কথা বলছি, স্থাবর সম্পত্তির ক্ষেত্রে বলছি। ধরুন এই সম্পত্তির মালিক আপনি, অথবা আপনি একটা সম্পত্তি লিজ দিয়েছেন, লিজ দেওয়ার পরে সেই যাকে লিজ গ্রহীতা আপনার সম্পত্তিটি আপনার অনুকূলে ছাড়ছে না, এক্ষেত্রে আপনি তাকে জোরপূর্বক কখনোই তাকে বেদখল করতে পারবেন না। এখানে আপনার যেটা করণীয় সেটা হচ্ছে যে হয় দেওয়ানি আদালতে উচ্ছেদের মামলা করতে হবে। সেই ক্ষেত্রে উচ্ছেদের মামলা করলে একটু লেন্দি প্রসেস হলেও আপনি আপনার মালিকানা সংক্রান্ত ডকুমেন্টসের মাধ্যমে সেই ব্যক্তিকে উচ্ছেদ করতে পারবেন, সেটা আদালতের মাধ্যমে। কিন্তু আপনি জোরপূর্বক কাউকে উচ্ছেদ করতে পারবেন না। জোরপূর্বক উচ্ছেদ করতে গেলে সেটা আপনি আইনের অপব্যবহার করেছেন বা আইনের পক্ষে আপনি দোষী সাব্যস্ত হবেন। সুতরাং যদি কোনো ব্যক্তি কোনো সম্পত্তি ইতিপূর্বে ভোগ দখলে থাকেন, সেক্ষেত্রে তার বেআইনিভাবে বেদখল করা যাবে না। অবশ্যই আইনের প্রয়োগ করে আইনের আশ্রয়ের মাধ্যমে তাকে বেদখল করতে হবে। আইন কখনই নিজের হাতে তুলে নেবেন না। আপনার প্রতিকারের জন্য আইন আছে, সবার জন্যই আইন আছে, আইন সবার জন্যই সমান। সুতরাং যদি কেউ অন্যায়ভাবে আপনাকে বেদখল করে আইনের মাধ্যমে সেটা দখল ফিরিয়ে আনবেন, কিন্তু কখনোই জোরপূর্বক উচ্ছেদ করতে গেলে মনে রাখবেন আইন আপনার বিরুদ্ধে চলে যাবে। তো এই ছিল 144 ও 145 সম্পর্কে আলোচনা। আশা করি 144, 145 সম্পর্কে বোঝানোর চেষ্টা করলাম, আপনারা বুঝতে পেরেছেন। তো এই সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। বা অন্য কোনো বিষয় যদি জানার কোনো কিছু থাকে আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন, আমি আপনাদের সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি অ্যাডভোকেট লোকমান হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বর্তমানে শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতে প্র্যাকটিস করছি। আল্লাহ হাফেজ।